নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান আরজি কর থেকে জোকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আরজি কর হাসপাতাল থেকে জোকা। ত্রিপুরায় বসে বলছি কি হচ্ছে বাংলায়। আমার সঙ্গে রয়েছেন এক প্রতিবাদী চরিত্র, মায়া মুখোপাধ্যায়। মায়াদেবী, আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলের পর্দায়। গত এক বছর ধরে বাংলায় একটা অদ্ভুত ট্র্যাডিশন শুরু হয়েছে। শাসক দল বলছে শাসক দলকে বিপাকে ফেলতে অভিযোগ করছে বিরোধীরা, কিন্তু আবার বিরোধীরা বলছে না, বাংলার পরিস্থিতি খুব খারাপ। আরজি কর কাণ্ডের ঘটনা অন্ততপক্ষে সারা পৃথিবীর মানুষ জানে। আরজি কর কাণ্ডে একটা বিচার প্রক্রিয়া হয়েছে, একটি সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন সাজা হয়েছে, কিন্তু তবু বিচার প্রক্রিয়ায় খুশি নয় তার পরিবার থেকে আরম্ভ করে আম জনতা। তারা বলছে পেছনে বড় কোনো মাথা আছে। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই একের পর এক ঘটনা সামনে এসছে। সম্প্রতি একটি ঘটনা নিয়েও সারা দেশ জুড়ে হইচই পড়ে যায়। সেটা হলো কসবার দক্ষিণ কলকাতা যে আইন কলেজ, ল কলেজ, সেখানে এক ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে। সেটা এখন বিচার প্রক্রিয়া চলছে। মূল অভিযুক্তকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরেই আজকে সকাল থেকে যেই খবরের ট্রেন্ডিং, কলকাতায় আবার এক তরুণী ধর্ষণের শিকার। জোকার একটি ম্যানেজমেন্ট কলেজের বয়েজ হোস্টেলে তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। মেয়েটি নিজে প্রথমে ঠাকুরপুকুর থানায় যায়, কিন্তু ওখান থেকে পরবর্তীতে, যেহেতু বয়েজ হোস্টেলটা হরিদেবপুর থানা এলাকায়, অর্থাৎ হরিদেবপুরে গিয়ে কিন্তু মেয়েটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই ছেলেটি, অভিযুক্ত, সে তেলেঙ্গানার বাসিন্দা, অ্যারেস্ট হয়েছে। আমি মায়াদেবীকে কথাটা বলবো, এই যে নারীদের প্রতি এই ধরনের আচরণ, এটা কি ঊর্ধ্বমুখী না চিরকালই এরকম? দেখুন, আমি আপনাকে এটার যেটা দেখি যে সমাজে সবসময় নারীদের প্রতি কিছু কিছু আচরণ হতো, লুকিয়ে চাপিয়ে এগুলো মাঝে মধ্যে হতো, কিন্তু এখন র্যাপিডলি হচ্ছে। এবং হচ্ছে শুধু না, এটা শাসক দল মদতপুষ্ট আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যারা এই ঘটনার সঙ্গে এখন যুক্ত বা ধরা পড়ছে বা মানুষজন যেটা কথা ভাবছেন, তারা সবাই রাজনৈতিক দলের ছত্রছায়ায় লালিত পালিত। আগে যেগুলো হতো সেগুলো কিন্তু রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় হতো না। দু চারটে করাপ্টেড লোক থাকতো, করাপ্টেড মানুষ থাকতো, তারা এটা চুপে চাপে করতো। কোনো সময় ধরা পড়লে সাংঘাতিক কঠিন ব্যবস্থা হতো, বিচার হতো, আর ধরা না পড়লে শেষ হয়ে যেত। ওইখানেই ওইটুকু শেষ ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা একটা সংক্রামক ব্যাধির মতো হচ্ছে। এবং নট অনলি দ্যাট, সংক্রামক ব্যাধির থেকেও আমি বলবো যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই যে ছাত্র ইউনিয়ন তো দীর্ঘদিন যাবত হয় না, ইলেকশনই হয় না। ওয়েস্ট বেঙ্গলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকশন বন্ধ হয়ে গেছে। কিন্তু ইলেকশন বন্ধ হলেও কিছু দাদাগিরি, ওই রাজনৈতিক ছাত্র নেতা যারা আছে, তারাই রাজনৈতিক দলের দাদাগিরি করে ইউনিয়ন খুলছে, ইউনিয়ন রুমে সবই করছে অবৈধভাবে। এবং ওদের হাতে একটা অদৃশ্য ক্ষমতা থাকে, সেই ক্ষমতার জোরে ওরা এইগুলো দিনের পর দিন করছে। এবং কলকাতায় যে ঘটনাগুলি ঘটছে আপনি দেখুন, একটার পর একটা, সব এই ছাত্রছাত্রী পড়াশোনা। যে মেয়েটি ধর্ষিতা হয়েছে আরজি কর কলেজে, ওই মেয়েটাও কিন্তু এমডি পাঠরতা ছিলেন। মেয়েটা একদিকে স্টুডেন্ট ছিল, একদিকে ডাক্তার ছিল। এবং যারা আমরা যেটা নিউজ দেখেছি বা যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা সংবাদ কালেক্ট করেছি, তাতে ওর সঙ্গে যে ছেলেটাকে এখন বলির পাঠা করা হয়েছে, যাকে ধরা হয়েছে, তাকে লাস্ট মুহূর্তে পাঠানো হয়েছিল ওর ঘাড়ে দোষটা চাপানোর জন্য। কিন্তু যারা ওর সঙ্গে ধর্ষণ করেছে একাধিক্রমে, এবং যে রিপোর্টগুলো এসেছে বেরিয়ে, তাতে আমি পরিষ্কার দেখেছি, নিউজে দেখেছি, বিভিন্ন টিভি নিউজে দেখেছি, নিউজ পেপারে দেখেছি, যে মেয়েটার শরীর থেকে যে সিমেন্ট পাওয়া গেছিল সেটা একটা মানুষের হতেই পারে না। যদিও কোর্ট কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট কিন্তু এই কথার সাথে একমত হয়নি। আমি আপনার কাছে ফিরবো, তবে সবার আগে আমরা একবার আজকের ঘটনা নিয়ে অধীর চৌধুরী, বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন একবার আমরা শুনে নেব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা নাকি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে, রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। হ্যাঁ, বেশ শুনলেন অধীর চৌধুরী বর্ষিয়ার একজন কংগ্রেস নেতা, যদিও তিনি তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন কিন্তু আরএসপি থেকে। এটা অনেকেই জানে না, অনেকে পুরনো ইতিহাসটা সম্পর্কে কিন্তু মানে এখন অনেক স্বীকার করেন না, কখনো অস্বীকার করেননি। দীর্ঘদিন রাহুল গান্ধীর অনুপস্থিতিতে লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন। সেই অধীর চৌধুরী বলছে আজকে বাংলার কি অবস্থা, কি বলবেন আপনি? না, উনি যেটা বলেছেন এটা তো একদম, শুধু উনি একজন রাজনৈতিক নেতা বলছেন এমন না, তো আমরা সাধারণ মানুষ যারা, আমাদের ধরুন রাজনৈতিক কোনো কালার নেই বা রাজনৈতিক ওপেনলি আমরা কেউ রাজনীতির সঙ্গে এভাবে যুক্ত না, কিন্তু সাধারণ মানুষও তো একই কথাই বলছি। কারণ যেটা দেখছি আমরা, উনি যেটা বলছেন এটা তো একদম সম্পূর্ণ সত্য কথা, যে রাজনৈতিক ছত্রছায়, রাজনৈতিক দলের ছত্রছায় যারা লালিত পালিত তারাই আইডেন্টিফাই হচ্ছে, ওরাই ওই কাজের সঙ্গে যুক্ত। আর উনি তো যে কথাটা বলেছেন এটার সঙ্গে তো আমরা সহমত, অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। আপনি তো বাংলার মেয়ে, হ্যাঁ, আমরা পড়াশোনায় পশ্চিমবঙ্গে, একদম। আপনার দেখা পশ্চিমবঙ্গ আর আজকের পশ্চিমবঙ্গের মধ্যে কতটা ফারাক? আমি চিনতে পারি না, আমি পশ্চিমবঙ্গকে চিনতে পারি না। যে এই পশ্চিমবঙ্গে আমরা রাত্রি কিছুক্ষণ আগে এই টকশোতে বসার আগে আপনার সঙ্গে কথা বলছিলাম যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমরা 10 দিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসব করতাম। রাত্রি 12টা 1টা বেজে যেত আমাদের প্রোগ্রাম শেষ করে বাড়ি যেতে, নির্ভয়ে অকুত ভয়ে আমরা বাড়ি যেতাম। এবং আমাদেরকে কোন সময়? এটা আমি 90তে কমপ্লিট করেছি। এ ধরুন আমি 84 থেকে বলছি, 84 থেকে 90 অব্দি আমি ইউনিভার্সিটিতে ছিলাম। তার আগে থেকে হতো, কিন্তু আমি যে টাইমটা ছিলাম, এবং আমি ওখানে ছাত্র সংসদের প্রতিনিধি ছিলাম, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এবং বিভিন্ন অডিট সেক্রেটারি থেকে শুরু করে স্টুডেন্টস ইউনিয়নের বিভিন্ন পোর্টফোলিওতে আমি ছিলাম, এবং অবশ্যই এসএফআই, এবং গর্বের সঙ্গে বলি এসএফআই এর স্টুডেন্টস ইউনিয়নে আমি ছিলাম। এবং ওই সময় আমরা মৃণাল সেন থেকে শুরু করে তারপরে আপনার হেমন্ত মুখোপাধ্যায়, মানে যত দিকপাল বড় বড় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী এবং আর্টিস্ট যারা ছিলেন তাদেরকে আমরা এনে প্রোগ্রাম করতাম। এখন ছেলেমেয়েরা ভাববে, এরকম ভাবতে পারবে যে রাত্রি 12টা 1টার সময় বাড়িতে আসতে পারবো, বাবা মা ছাড়তে পারবে? পারবে না। তো এটা নিয়েই তো আমরা দুশ্চিন্তা, যে আমরা যারা বাবা মা আছি এখন, আমাদের ছেলে মেয়েরাও কলকাতায় পড়াশোনা করতে চায়। আমি এখন ত্রিপুরায় প্রবাসী দীর্ঘ বছর, এবং ত্রিপুরায় আমি ফাইনালি সেটেলড হয়ে গেছি, কিন্তু আমাদের ত্রিপুরার থেকে ছেলে মেয়েরাও তো পড়তে যাচ্ছে কলকাতা, প্রচুর ছেলে মেয়ে কলকাতা পড়তে যাচ্ছে। তো তাহলে আমরা বাবা মারা এখানে কি করে সুনিশ্চিত থাকবো যে আমাদের ছেলেটা বা আমাদের মেয়েটা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, বা মেয়েটার উপরে কোনো আপনার কাছে আসবো তার আগে আমাদের আরেক প্রতিনিধি কলকাতা থেকে, আমার প্রতিনিধি আমাদের সহকর্মী বিথিন সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছে। বিথিন, শুনতে পাচ্ছ? বিথিন, কেন বারবার সেই আরজিগড় থেকে জোকা, কেন বারবার সামনে আসছে এই ধরনের নির্যাতনের ঘটনা? কি অবস্থা বাংলার? দেখো, প্রথমেই আমি যিনি আজকে আমাদের অতিথি তিনি যে কথাটা বলছিলেন আমি তার সাথে সহমত। কারণ ওই 80-র দশক, 90-এর দশক, 70-এর দশক, এই যে রবীন্দ্রভারতীর কথা উনি বলছেন, সেই সময় রবীন্দ্রভারতীতে এসএফআই ছাড়া অন্য কিছু ছিল না। এসএফআই এর উনার মনে আছে নিশ্চয়ই দুটো লবি কাজ করতো, একটা বেঙ্গল লবি, একটা ত্রিপুরা লবি। এর বাইরে এসএফআই কোনো দ্বন্দ্ব বা দাদাগিরি কিচ্ছু ছিল না। এবং উনি যেটা বললেন যে বাংলার তৎকালীন সময়ের স্বনামধন্য শিল্পীরা তাকিয়ে থাকতেন যে রবীন্দ্রভারতী থেকে কবে প্রোগ্রামের জন্য ডাকা হবে, সেটা হৈমন্তী শুক্লা হোক, সেটা মান্না দে হোক, সেটা হেমন্ত মুখার্জি হোক, তারা তাকিয়ে থাকতেন যে রবীন্দ্রভারতী থেকে কবে ডাক পাবো। আর এখন
রবীন্দ্র ভারতীতে কি হয় সম্রাট, তুমি দেখে গিয়েছো এখান থেকে যে ইউনিয়ন রুমে মদের আসর, মদের বোতল মাথায় নিয়ে নাচ হয়েছে। এই রবীন্দ্র ভারতীকে আমিও চিনি না, কারণ আমিও রবীন্দ্র ভারতী, আমি এই রবীন্দ্র ভারতীকে চিনি না। এবং উনি যেটা বলছিলেন না একদমই সঠিক, যে রাত 12টা 1টার সময় আমরা বাড়ি ফিরেছি, প্রোগ্রাম শেষ হয়েছে, সবকিছু বুঝিয়ে টুজিয়ে সবাইকে বাড়ি, তখন দুটো শিফট ছিল, ওনার মনে আছে রবীন্দ্র ভারতীতে ইভিনিং শিফট ছিল, ডে শিফট ইভিনিং শিফট, যেটা এখন এই মুহূর্তে রবীন্দ্র ভারতীতে নেই। তোমার কথায় বিতিন, তোমার কথায় এবং আমাদের যিনি বিতিন, তোমার কথা এবং দিদির কথা থেকে একটা বিতিন এক মিনিট, তোমার কথা এবং দিদির কথা একটা সময়ের যেখানে কথা উঠে এলো তখন সেখানে বামেদের জমানা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং পরবর্তীতে বুদ্ধদেব বাবু, তারা দুজনেই কেউ আজকে আমাদের মধ্যে নেই। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে জোকায়, সেই ঘটনা পরিপ্রেক্ষিতে বিমান বসু, বামফ্রন্টের চেয়ারম্যান বর্ষিয়ান সিপিএম নেতা বিমান বসু একটা বাইট দিয়েছে আমাদেরকে, আমরা একবার দর্শকদের শুনে নিই, তুমি শোনো বিতিন। বিমান বসুর বাইটটা ভয়ঙ্কর এবং ক্ষতিকর। এই হাত থেকে মানুষের মুক্তির পথ, মানুষের ভাবা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 10 বার ভাবনা চিন্তা করা উচিত। এ কোন সমাজ গড়ে তুলতে চাইছে তৃণমূল সরকার পৃষ্ঠপোষিত তাদের যে ছাত্র সংগঠন, যারা দিনের পর দিন বছরের পর বছর নির্বাচন না হওয়া সত্ত্বেও ইউনিয়ন দপ্তরগুলো দখল করে রাখে। কেনই বা রাখে, কিসের লোভে রাখে, সেটা বারবার বোঝা যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার স্বার্থেই তারা এই ছাত্র সংসদগুলো দখলে রাখতে চাইছে। দিদি, আপনি যে কথাটা বললেন ইউনিয়ন দীর্ঘদিন, অবশ্যই আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে সেই সময় তৎকালীন সময়ে সুরেন্দ্রনাথ কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ নাইট শিফট ছিল, সন্ধ্যাকালীন শিক্ষার ব্যবস্থা ছিল। এটা এই মুহূর্তে নেই। তুমি একবার শুধু ভাবো যে সেই সময় সুরেন্দ্রনাথে ইভিনিং এ যারা ছাত্রছাত্রীরা পড়ছে তারা কত রাতে বাড়ি ফিরছে, রবীন্দ্র ভারতীতে ইভিনিং এ ছাত্রছাত্রীরা পড়তেন তারা কত রাতে মেসে বা বাড়িতে ফিরছে। আজকে যদি এই প্রেক্ষাপটে বিচার করো, ভাবাই যায় না। আজকে আমি জানি তুমি আলোচনায় তুলবে যে আজকে যে জোকায় আইআইএম এর যে অভিযোগটা সামনে এসেছে, তার কিছুক্ষণ পরে আবার সেই অভিযোগ কারণীর পিতা তিনি সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন। আমরা শোনাবো, আমরা দর্শকদের সেটা শোনাবো। আমরা কোনো জবরদস্তি হয়নি, কোনো অন্যায় হয়নি, এটা তিনি নিজে থেকে বলছেন না। এর পেছনে কোনো রাজনৈতিক চাপ ইতিমধ্যেই তার উপর এসছে কিনা এটাও কিন্তু ভেবে রাখার দরকার রয়েছে। এবং এই যে পরিস্থিতি, এটা হচ্ছে একটা মানসিক অবক্ষয় শুরু হয়েছে, এবং সেই মানসিকতার অবক্ষয় বাংলায় শুরু হয়েছে বিগত 1 দশক ধরে, এবং সেটা বাড়তে 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 আজকে চরম সীমানায় পৌঁছেছে। আজকে তুমি ভাবো যদি আজকে ইভিনিং কলেজগুলো, বারাসাতেও একটা ইভিনিং কলেজ ছিল, আজকে যদি তুমি যে বারাসাতে থাকতে সেই বারাসাতে একটা ইভিনিং কলেজ আছে, আজকে তুমি ভাবো যে ইভিনিং কলেজে যদি আজকে সেই ব্যবস্থা থাকতো তাহলেই ছাত্রছাত্রীদের কি অবস্থা হতো। আজকে দিনের বেলায় কলেজে এই যে দক্ষিণ কলকাতা ল কলেজে খুলে গিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ছেলেমেয়েরা উপস্থিতির সংখ্যার হার অত্যন্ত কম, এবং যে কয়েকজন আসছেন তারা ফর্ম ফিল আপ করতে আসছেন অথবা জরুরি কাজে আসছেন বা জরুরি ক্লাস অ্যাটেন্ড করতে আসছেন। সঙ্গে মা বাবা আসছে, যেটা আমরা কিন্ডারগার্টেন স্কুলে দেখে থাকি, যে বাচ্চা বা শিশুর সঙ্গে তার মা বাবা কেউ একজন পরিবারের যায়। বিতিন, আসবো তোমার কাছে। বিতিন, আজকে অভিযোগকারিনীর বাবা কি বলেছে সেটা আমরা একবার শুনে নেব। গতকাল রাত্রেবেলায় যখন অভিযোগ একটি তরুণী গিয়ে হরিদেবপুর থানায় অভিযোগ করেন, তারপর অভিযোগকারিনীর বাবা আজকে সকালে বেলা গড়াতেই কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। আমরা সেই বাইটটা কিন্তু একবার দর্শকদের দেখাবো। দিদি, আপনি একটু দেখুন। বললো না, আমার কেউ টর্চারে করেনি, আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। আমি আর জানি না ওটা ঠিক কি চাইছেন আপনারা, কি আমরা কি জানি। আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল।
তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না নাম থেকে পরিচয় দিতে পেরেছিল, কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে, কেমন, ও উঠলে পরে আমি কথাবার্তা বলি, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন? হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ওই যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগে আদৌ? হ্যাঁ হ্যাঁ, সময় লাগে। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি, কেমন, ওরা বেশিক্ষণ কথাবার্তা বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মাঠে। আমি ওভার ফোন কথা বলবো, আইডির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে দেখানো হয়েছে আমি লিখে নেব। ওখানকার কে বলেছে? মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দুদিন পরে জানতে পারবো। দিদি আপনার কাছে ফিরছি। দিদি, কি মনে হয় এর পেছনে কি কোনো রাজনৈতিক চাপ আছে? দেখুন, ওনার মেয়েটির বাবার যে অ্যাটিটিউড আমি দেখলাম, তাতে আমি নিজেই একটু ডাউট হয়ে যাচ্ছে আমার কাছে যে ভদ্রলোক আসলে কোনোখান থেকে চাপে আছেন নাকি উনি নিজেই মেন্টাল প্রেসারে আছেন যে না, এখন এই সব ঝামেলায় যুক্ত হতে গেলে আমার মেয়ের আরো বড় ক্ষতি হয়ে যাবে। একটা ও ম্যানেজমেন্ট কলেজে আমার মেয়েটা ভর্তি হয়েছে, ওকে হয়তো আরো পড়াশোনা তো করতে হবে কিছুদিন। এখন আমার মেয়ে এবং আমি যদি এটার বিরুদ্ধে কিছু বলতে যাই তাহলে আলটিমেটলি ওর পড়াশোনাটাও হবে না, মেয়েটার ইয়ার লস হবে বা ক্ষতি হবে, এরকম হয়তো ভদ্রলোক নিজেও কিছু ভাবতে পারেন, এটা আমার ধারণা। আবার যারা ঘটনাটা ঘটিয়েছে তো বলছেন তেলেঙ্গানার একটা ছেলে, সেও আইএম পড়তে এসছে এখানে নিশ্চয়ই। তো এখন এই ছেলেগুলি কোন রাজনৈতিক দলের সঙ্গে ছত্রছায়ায় আছে বা ওদের বন্ধু বান্ধব আছে কিনা বা কে কি করছে এগুলো তো বলতে পারছে না। তবে ভদ্রলোক যেটুকু বললো যে মেয়ের থেকেও আমি ডিটেলটা কিছু শুনিনি এখনো, আমি বললাম না কথাটার মধ্যে কন্ট্রোভার্সি মনে হলো আমার, ভীষণ কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা উনি বললেন যে মেয়ে ফিট, আবার মেয়ে ঘুমোচ্ছে। যখন ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে কি ট্রমার ভেতরে আছে, বলছে না না না, মেয়ে একদম ফিট, মেয়ে ঘুমোচ্ছে, আমার 2-3 দিন সময় লাগবে, মেয়েকে জিজ্ঞাসা করবো কেন হরিদেবপুর এসে গেছিল, কারা ওকে লিখিয়ে নিয়েছে, কে লিখিয়ে নিয়েছে, কেন লিখিয়ে নিয়েছে, কথাগুলো তো কোনোটাই ক্লিয়ার কাট উনি বললেন না। তার মানে কিছু তো একটা হয়েছে, এটা তো আমরা বুঝতে পারছি, টু সাম তো এক্সটেন্ট কিছু আছে এটার ভেতরে। এবং ভদ্রলোক এখন নিজেই এটা গোদামিল দিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন নাকি ওনার উপরে প্রেসার ক্রিয়েট করে এগুলো করা হচ্ছে। যেভাবেই হোক, যেটাই উনি করুন না কেন, আমরা তো এটুকু বুঝতে পেরেছি যে ঘটনা তো কিছু একটা হয়েছে এবং ঘটনাটাকে ধামাচাপা দেখ ওনার নিজের ব্যক্তিগত স্বার্থে বা মেয়ের স্বার্থে বা ভয়ে, কোনো জায়গার ভয়ে, তো দুটোর মধ্যে যেটাই হোক ঘটনা তো ঘটছে এবং এই ঘটনাটা কলুষিত করছে আমাদের ইনস্টিটিউশনগুলিকে। এবং দেখুন, এই ছাত্র যারা, আমার সব থেকে ভাবতেও খারাপ লাগে, আমি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে একটা কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত এবং কলেজের অধ্যাপনা শুধু না, একটা সময় আমি এখানে ডিগ্রি কলেজগুলিতে অধ্যাপনা করতাম, তার পরবর্তী সময় আমি শিক্ষকদের ইনস্টিটিউশনে মানে শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউশনের আমি অধ্যাপক ছিলাম, শিক্ষকদেরকে আমি প্রশিক্ষণ দিতাম। তো আমার নিজেরই খারাপ লাগছে যে ছাত্র সমাজের কাছে আমরা মনে করি যে নজরুল বলেছিলেন যে ছাত্র সমাজ হচ্ছে সব থেকে, ওদের সামনে কোনো ব্যারিকেড নাই, ওরা মুক্ত মনা, ওরা উদার মন, ওরা সবকিছু করে। আর এখন এই ছাত্র সমাজকে আমরা কি দেখছি যে স্বীকার করতে বেরোচ্ছে ওরা, সিনিয়র দাদা যারা, তারা ছোট ছোট যারা জুনিয়র মেয়েরা আসছে তাদেরকে স্বীকার করছে। আবার আপনারা, আমি জানি না, আমি নিউজ পেপারে দেখলাম, টিভিতেও দেখলাম, কোন চ্যানেলে জানি না, যে এরকম হচ্ছে এখন কলকাতার বিভিন্ন কলেজে, নট অনলি কলকাতা, নর্থ বেঙ্গলেও দেখলাম, নর্থ বেঙ্গলেও কোন একটা কলেজে আমি দেখলাম
যে এর দিন নবীন বরণ না কি বরণ, একটা উৎসব তো আমাদের নবীন বরণ খুব সুন্দর করে আমরা নবীন বরণ এখন উৎসব যেটা করতাম। হচ্ছে ফেস্ট, হ্যাঁ না এখন ফেস্ট হচ্ছে, এবং এই ফেস্টে দেখলাম, ভিডিও তো দেখলাম কোনখানে জানি, যে ছেলেদেরকে প্যান্টের চেন খুলে ওদের দেখাতে হচ্ছে, যৌনাঙ্গ দেখাতে হচ্ছে। বিথিন কিছু একটা বলছে, বিথিন কিছু হ্যাঁ, বলছে, বিথিন হ্যাঁ। বিথিন আমাদের সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো রবীন্দ্রনাথকে বা বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে, এখন সেটা হয়ে গেছে চতুর নৃত্য। আমার কাছে বহু ছবি আছে যেখানে পেছনে পরিষ্কার ভাবে লেখা রয়েছে কলেজের নাম এবং টিএমসিপি উল্লেখ রয়েছে, এবং সেখানে সেই মঞ্চে চতুর নৃত্য হচ্ছে, ভিডিও আমার কাছে। বিথিনের আমাদের কোনো প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। বিথিন তোকে ফিরবো, তোমার আওয়াজ আমরা পাচ্ছি না। দিদি যেটা বলছিলাম, আমরা চেন খুলে দেখা হচ্ছে, সেই হ্যাঁ। ছবি কিন্তু আমরা দেখেছি, ঠিক না? আমি দেখেছি সংবাদ মাধ্যমে, এবং আমি অবাক হয়ে গেলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে নতুন নতুন ছাত্রছাত্রীরা আসছে, তাদেরকে সিনিয়র দাদাদেরকে চেন খুলে দেখাতে হচ্ছে তাদের যৌনাঙ্গগুলি। আমি তো অবাক যে এটা আমরা, এরা কি এডুকেশনের লোক, মানে এরা কি শিক্ষা নিতে এসছে? অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, মানে শত রকমের খারাপ 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 যাদেরকে আমরা খারাপ বলি, একদম খারাপ বলি, তারাও তো এই কাজগুলো করবে না। এই ছাত্র সমাজ এগুলো করছে, এরা কি করবে? এরা আমাদের সুনাগরিক হবে আমাদের দেশের, এরাই কোনোদিন মন্ত্রী হবে, কোনোদিন নেতা হবে, কেউ বড় অফিসার হবে, বা কেউ কেন না কোনো কিছু হবে। তাহলে এই যদি ওদের মরালিটিজ হয়, তাহলে আমরা আমাদের দেশটাকে কোনখানে নিয়ে যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ কি? আমরা তো বলি ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ। আমরা বলি যে পরবর্তী প্রজন্মই আমাদের ওরা ভবিষ্যৎ, মানব সম্পদ। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানব সম্পদ তৈরি করি না, তো এরাই আমাদের মানব সম্পদ। আপনাকে আমি একটা ছোট্ট গল্প মানে সত্যি গল্প, যার সাথে হয়েছে তাদের, মানে আমি তাদের কাছে শুনেছি। কয়েকজন মহিলা প্রত্যেকদিন তাদের একদম বাচ্চাদের, ক্লাস 1 পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, সেরকম বাচ্চাদের নিয়ে বাসে করে বা ট্রেনে করে বাড়ি ফেরে। কোন একটি ছাত্র, তার গলায় কলেজের আই কার্ড ঝোলানো, সে ওই মহিলাটাকে ব্যাড টাচ করেছে, মহিলা ঘুরিয়ে ওনাকে থাপ্পড় মেরেছে। সেই ছাত্রটি উত্তর দিয়েছে, আরেকটা গাল এগিয়ে দেবো, আর আরেকটু তো ছোঁয়া পাবো। আজকের এই দাঁড়িয়েছে সমাজ। হ্যাঁ, তারপরে হয়তো গরম পিঠে নিয়ে দু একজন লোকজন এগিয়েছে, ওকে চত্থাপ্পড় মেরেছে, সেদিকে আমি আইনের পথে যাক, গণপিটনের দিকে আমি কখনোই বলবো না যাক। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা, এখন মানুষের এই যে তারা উঠতি বয়স, তাদের মানসিকতাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মানসিকতাটা কোথায় দাঁড়াচ্ছে না, ওরা তো উঠতি বয়সে ছেলেপুলে, ওরা নিজেদের ভবিষ্যতের কথা ভাবে না। এই যে সামান্য ধরনের, ধরুন লোভ লালসা, এগুলো ওরা চরিতার্থ করছে, এবং ওদেরকে রাজনৈতিক দাদা দিদি যারা আছে ওদের মাথার উপরে হাত দিচ্ছে, তারা ওদেরকে প্রশ্রয় দিচ্ছে, ওদেরকে বলছে পিঠ চাপড়ে হ্যাঁ ভালো। এবং দেখবেন কিছুদিন আগে আমি উত্তরপ্রদেশে এরকম একটা ঘটনা দেখলাম, গণধর্ষণে জেলে গেল, এবং গণধর্ষণে জেল থেকে বেরিয়ে এলো কিছুদিন পরে, তাকে ফুলের মালা দিয়ে অভিনন্দিত করছে একটা রাজনৈতিক দলের নেতারা, যে তারা সেই রাজনৈতিক দলের নেতারাই গণধর্ষণে যুক্ত হয়েছে, দোষী হয়েছে, জেলে গেছে, জেল থেকে ফিরে এলো, তাদেরকে ফুলের মালা দিয়ে রাজনৈতিক দলের নেতারা। তো আমরা সমাজ কি দেখছে, যে রেপ করার পর জেলে গেল, জেল থেকে ফিরে আসছে যেন একটা যুদ্ধ করে জয়লাভ করে সে ফিরে এলো, তার মালা দিয়ে তাকে বরণ হলো। তো আমরা তো এই ভারতবর্ষকে দেখিনি, আমরা চিনি না এই ভারতবর্ষকে। আমরা ভারতবর্ষে, সে পশ্চিমবঙ্গই হোক, ত্রিপুরাই হোক, উত্তরপ্রদেশ হোক, আমরা সবাই ভারতবর্ষী। এই প্রতিবাদটা কোথা থেকে শুরু হওয়া উচিত? মেয়েদের থেকে না পুরুষদের থেকে? শুনুন, এটা মেয়েদের থেকে প্রতিবাদ শুরু তো হচ্ছে, আর মেয়েদের থেকে প্রতিবাদ আমি আলাদাভাবে শুধু মেয়েদের থেকে প্রতিবাদ বলবো না, আমার মনে হয় ছেলে মেয়ে সব, এবং সব থেকে বেশি বলবো আমি রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী আছে তাদের থেকে প্রতিবাদ আগে হওয়া দরকার, যে আমাদের রাজনৈতিক দলে কোন নেতা নেত্রী বোঝাই যাচ্ছে যে সেই প্রতিবাদটা কিছু বলছি। হ্যাঁ বিথিন, আরেকবার বলো। যেটা বলছি যে দিদি তিনি এসছেন, তিনি যেমন বললেন যে রাজনৈতিক দলের থেকে প্রতিবাদ হতে হবে, রাজনৈতিক দল থেকে তো প্রতিবাদ হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে সেই প্রতিবাদ তার কোনো গুরুত্ব নেই, কারণ সেই প্রতিবাদ শুধু ক্যামেরার সামনে। আদতে রাজনৈতিক দলগুলি মদত দিয়ে চলেছে এই ধরনের নিচু মানসিকতার কীট পতঙ্গদের। এই যে ঘটনাটা আজকে ঘটেছে, এবং তার বাবার যে বক্তব্য সম্রাট তুমি শোনালে আমাদের চ্যানেলে,
সেখানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সে যে নির্যাতিতা তিনি যে সাহস দেখাতে পারছে সেই সাহস তার বাবা দেখাতে পরিবারের পারছে না। সদস্য তার বাবা দেখাতে পারছে না। তার কারণ তিনি ভয় পাচ্ছেন যে ল কলেজে যে নির্যাতিতা গণধর্ষিতা হয়েছেন তিনি যেমন প্রতিবাদ করেছেন, তিনি যেমন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তারপর যে ঘটনাচক্র ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে সেই জায়গায় হয়তো তিনি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন যে রাজনৈতিক দলের দিকে আঙুল উঠেছে, যে রাজনৈতিক দলের সদস্য হিসেবে সেই নির্দিষ্ট মানের সদস্যরা দেখা গিয়েছে, সেখান থেকে কিন্তু কোনো কড়া ব্যবস্থার কথা তিনি দেখতে পাননি এই পিতা, যে কারণে তিনি ভয় পাচ্ছেন, যে কারণে তিনি এমন কিছু কথা বললেন ধোঁয়াশা ভরা সেই কথা যেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকছে। তার কারণ তার মেয়ে যে সাহস দেখাতে পেরেছে তিনি সেই সাহসটা দেখাতে পারছেন না। তিনি জোর গলায় বলতে পারছেন না যে হ্যাঁ এইটা ঘটেছে, আমার মেয়ে সে হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। কারণ তার মস্তিষ্কে কাজ করছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক, সক্রিয় সদস্য। সেই জায়গা থেকে কোন রকম কড়া ব্যবস্থা যখন নেওয়াই হচ্ছে না, তাহলে আগামী দিনে আমার মেয়ের নিরাপত্তা সুনিশ্চিত নাও হতে পারে, সেক্ষেত্রে আরো কোনো বড় বিপদ হতে পারে আমার পরিবারের ক্ষেত্রে। তাই হয়তো তিনি কিছুটা হলেও সেই সাহস দেখাতে পারছেন না, পিছিয়ে যাচ্ছে। ধন্যবাদ মিথিন তোমাকে। তুমি বলেছিলে আজকে বেশি সময় দিতে পারবে না, তোমার বেরোতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দিদি, আমরা যেই আলোচনায় ছিলাম এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটা কিন্তু বহু জবে থেকে আমরা নিজেকে সভ্য বলতে শুরু করি তবে থেকে। হ্যাঁ, এই ব্যাধি থেকে আমরা বেরোবো কি করে? এই ব্যাধি থেকে বেরোতে হলে শুনুন, আমি বলি যে বাড়ি হচ্ছে আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আমি সবসময় বলি, এবং নট অনলি আমি বলি, এটা আমাদের এডুকেশনের একটা থিম, যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা তো মনে করি যে স্কুল কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠান না। যখন শিশু জন্মের পরে ওর জ্ঞান হওয়া শুরু হলো, ছোট থেকে 2.5 বছর 3 বছর বয়স থেকে যখন ওর জ্ঞান হওয়া শুরু হলো, তখন থেকেই ওর পরিবারে ও প্রথম শিক্ষাটা নিচ্ছে। মা বাবা ভাই বোন কি শিক্ষা নিচ্ছে? মরাল এডুকেশন। মরাল এডুকেশনে যদি ছেলে মেয়েদেরকে খুব করা হয়, কি বলবো, মরাল এডুকেশনটা যদি বাড়িতে খুব ভালোভাবে দেওয়া হয়, এবং শুধু দেওয়া না, বাড়ির মানুষ যারা আছে তাদেরও যদি ওই মরাল ভ্যালুজটা থাকে। আমি ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার সময় মরাল ভ্যালুজের কথা বলছি, কিন্তু আমি ছেলে মেয়ের সামনে মরাল ভ্যালুজ কিছুই করছি না। ছেলে মেয়ে দেখছে আমাকে, যে মা মুখে বলছে কিন্তু মা তো নিজে অ্যাপ্লিকেশন করে না। মা এই মরাল ভ্যালুজ গুলো ফ্যামিলির অন্য কোনো মেম্বারের সঙ্গে অ্যাপ্লিকেশন দেয় না, তাহলে তখন ওই ছেলে মেয়েগুলো অ্যাকসেপ্ট করবে না। তো আমাদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে এই যে ধরুন যারা এই করাপশন গুলো করছে, কোনো না কোনো বাড়ির ছেলে পুলে তো তারা, কোনো না কোনো বাড়ির ছেলে, তাদেরও একটা ছোটবেলা ছিল, এবং এই ছোটবেলাতে তারা মা বাবা পরিবার আত্মীয় পরিজন তাদের সঙ্গে ছিল। তো তাদের শিক্ষাটা যদি ঠিক মতো থাকতো বা পেত, তাহলে দেখবেন যে যাদের মোরাল ভ্যালুজ আছে, আমি দেখেছি, আমি আমার দীর্ঘ স্পান অফ লাইফে আমি টিচিং লাইনের সঙ্গে ছিলাম, এবং তার আগেও আমি চাকরি পাওয়ার আগেও কলকাতাতে প্রচুর টিউশনি করতাম। কোচিং সেন্টার ছিল আমার 4-5টা। আমি ত্রিপুরা আসার আগে আমার প্রচুর ছাত্রছাত্রী কলকাতায়, ওদের সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন সময়। তো আমি দেখি যে যাদের মধ্যে ভ্যালু এডুকেশনটা তৈরি করা হয়ে গেছে, তারা হাজার নোংরা পরিবেশে থাকলেও তারা তাদের ভ্যালুজ নষ্ট করে না। তো ভ্যালু এডুকেশনটা আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। বাবা মা বা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন তাদেরকে দিতে হবে। তারপরেও যখন তারা সমাজে যাচ্ছে, সোসাইটিতে যাচ্ছে, বাবা মাকে বলতে হবে যে সমাজটা বা সোসাইটিটা বাবা ভালো না, এখন করাপশনে ভর্তি, তুমি কিন্তু পা পিছলে যাবে না। ছেলেদেরকেও শেখাতে হবে, মেয়েদেরকেও শেখাতে হবে যে কোনো মেয়েকে রেসপেক্ট করা। ছেলে এখন তো আমি মনে করি আগে আমরা মেয়েদেরকে শেখাতাম নানা রকম ভাবে, যে এটা করো না, ওটা করো না, সেটা করো না। আমার মনে হয় এখন যে ট্রেন্ড চলছে তাতে ছেলের মায়েদের উচিত, ছেলের বাবাদের উচিত ছেলেকে শেখানো যে তুমি যে ইনস্টিটিউশনে যাচ্ছ সেখানে মেয়েরাও থাকবে, সমাজ হয় ছোট বোন নাহলে দিদি বা বান্ধবীর মতো থাকবে, কিন্তু কখনোই তাদেরকে অসম্মান করা, তারা কোনোভাবে ইনসাল্ট হয় এরকম করবে না, বা যদি কেউ করে তাহলে তোমরা প্রতিবাদ করো। এই এডুকেশন গুলো মা বাবাকে এখন দিতে হবে, এবং মা বাবা শুধু না, ক্লাসের শিক্ষক শিক্ষিকাদেরকে দিতে হবে। আর আমি কি বলবো বলুন, আমি দেখলাম, আমি অবাক হয়ে যাচ্ছি, বিভিন্ন ভিডিও টিভি চ্যানেলেই দেখলাম যে একটা প্রিন্সিপাল মানুষ, কোন কলেজের জানি, নর্থ বেঙ্গল কলেজ না কোন কলেজের আমি দেখলাম না, একজন প্রিন্সিপাল, উনি সাক্ষাৎকার দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা প্রিন্সিপাল,
উনি বলছেন যে একটা কোন ইয়ারের মানে কলেজেরই কোন ফার্স্ট ইয়ার একটা মেয়েকে সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারের একটা ছেলে বিয়ে করে মালা বদল হচ্ছে স্কুলে, মানে অনগোয়িং ক্লাস চলছে, মালা বদল হচ্ছে, ছেলে মেয়েরা উলুধ্বনি দিচ্ছে, জোকার দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, যেন একটা বিয়ের আসর। প্রিন্সিপালকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, প্রিন্সিপাল যে কথাগুলি বলছে যে না না এরকম বিয়ে টিয়ে না, ওরা বিয়ে করে এসেছে তো এরপরে ওরা একটু মজা আনন্দ করছে। আমি অবাক হয়ে গেলাম যে এই যে প্রিন্সিপালের কথা। তো গতকালকেই মনে হয় দেখলাম টিভি নিউজে কোন চ্যানেলে, কলকাতারই কোন টিভির চ্যানেলে আমি দেখলাম এরকম। তো এইখানে কি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে অধ্যাপক অধ্যাপিকেরা আসছেন বা প্রিন্সিপালরা আসছেন, উনারাও দেখা যাচ্ছে যে রুলিং পার্টির একদম ছত্রছায়ায়। কারণ উনারা ভাবছেন যে রুলিং পার্টির ছত্রছায়ায় থাকলে আজকে আমি ইউনিভার্সিটিতে আছি, কালকে আমি এমপি হয়ে যাব, এবং হচ্ছে তাই। বর্তমান যারা রুলিং পার্টিতে যারা আছে তারা তো প্রফেসর অধ্যাপকদেরকে এমপি করছে, মিনিস্টার করছে, এমএলএ করছে। দুই বিজেপি দলেও আমি দেখেছি আছে, যেমন বিজেপি দলের যে সভাপতি ছিল কি মজুমদার শাম, উনি তো কলেজ অধ্যাপকই ছিলেন, সুকান্ত মজুমদার, উনি তো কলেজ অধ্যাপক ছিলেন। কলেজ অধ্যাপক জানি না এখন কলেজ অধ্যাপনার সঙ্গে সঙ্গে এটা কিভাবে করছেন, আবার এমপি এখন দেখলাম, মন্ত্রী, এখন আবার কেন্দ্রীয় মন্ত্রী। আবার তৃণমূল দলে তো অসংখ্য আছে ভুড়ি ভুড়ি কলেজের অধ্যাপক যারা, তারা এমপি মন্ত্রী। তো কলেজ অধ্যাপক তারাও তো লোভের বশবর্তী হয়ে এই কাজগুলো করছে, যারা রাজনৈতিক দল মদত পুষ্টকারী ওই যে ছাত্র নেতা। দেখুন যদি বলা যায় যে অধ্যাপক থেকে আমাদের মানে সংসদে যাওয়া বা আমাদের লোকসভায় যাওয়া বা রাজ্যসভায় যাওয়া, সেই ট্রেন্ড কিন্তু অনেক পুরনো। না না, আমরা প্রথম লোকসভায় যদি দেখি ডক্টর মেঘনাথ সাহা কিন্তু উত্তর কলকাতা থেকে জয়ী হয়ে গিয়েছিলেন সংসদে। হ্যাঁ শুনুন, মেঘনাথ সাহা গেছিলেন শুধু না, আরো অনেকে গেছেন, বামের আমলেও অনেকে অধ্যাপক গেছেন, এমপি হয়েছেন, কিন্তু তাদের মধ্যে যে পার্সোনালিটি ছিল তাদের নামে কোনো আঙুল উঁচিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু এখন যারা যাচ্ছেন ঘুষ নিচ্ছে হাত দিয়ে, নিয়ে তাকে থ্যাংক ইউ বলছেন। তৃণমূলের যে এমপি কি নাম জানি ভদ্রলোকের ভুলে গেলাম, সৌগত রায়। আমি অবাক যে এ কি কাণ্ড, ঘুষ নিচ্ছে। ওই যে মাঝখানে একটা ঘুষ নেবার একটা টিভি সব চ্যানেলে দিল না, তো সবাই ঘুষ নিচ্ছে যে যার মতো করে, কেউ আর কিছু বলছে না। সৌগত রায় লাস্ট লেভেল থ্যাংক ইউ। তখন এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি, সবাই হাসাহাসি করছি, বলছে আরে যতই হোক লোকটা তো শিক্ষিত লোক, কলেজের অধ্যাপক, তো ঘুষটা নিলেন তার জন্য একটু থ্যাংক ইউ দিলেন, এটা একটা সৌজন্যতা দেখালেন উনি। তাহলে কি বলবো বলুন, আমরা নিজেই অবাক হয়ে যাই যে আমরা শিক্ষা জগতের মানুষ, আর এ কি দেখছি চোখে, কি দেখছি এই জিনিসগুলো। এগুলো নিয়েও তো আমাদের দিদি আমাদের সময় একেবারে শেষের পথে চলে এসেছি। আমরা অফিসে কথা বলতে বলতে কোথায় সময় গড়িয়ে গেল বলতে না, কিন্তু আজকের ইস্যুটা তো খুব ভাইটাল ইস্যু ছিল ডেফিনেটলি। এবং এই যে ইস্যুটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের কথা আপনি বললেন। রাহুল গান্ধী কিন্তু সম্প্রতি একটা অভিযোগ তুলেছে যে 40,000 মেয়ে হারিয়ে গেছে শুধুমাত্র উড়িষ্যা থেকে। হতে পারে, এবং প্রত্যেকটা রাজ্য থেকে কোনো না কোনো সময় কিন্তু এই অভিযোগগুলো আসছে, সেটা ধর্ষণের অভিযোগ হোক, নারী নির্যাতন হোক বা নারী পাচার হোক, নারী পাচারের অভিযোগ কিন্তু প্রচুর। হ্যাঁ ঠিক আছে, এবং যতই অভিযোগ, কিন্তু নারীদের সুরক্ষার জন্য আমাদের দেশে কিন্তু একটি কঠোর আইন রয়েছে, কিন্তু সেই আইনটা ঠিকমতো বলবৎ হচ্ছে না। কেন, কি বলবেন আপনি? অসচেতনতার জন্য পরিষ্কার কথা। এটা আমাদের প্রশাসনগত ভাবেও কিছুটা নেগলিজেন্সি আছে, আর যাদের বাড়ি থেকে মেয়েরা হারিয়ে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে, বা এই যে ধরুন আমরা যে বাবার এখানে দেখলাম, বিবৃতি দেখলাম, বাবার যে বাইকটা দেখলাম, দেখুন এটা তো অসচেতনতা নাকি বলবো, নাকি সচেতন ভাবে অসচেতন হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে অসচেতন হওয়ার ভান করছে যে না বাবা, যে সমাজে ব্যবস্থায় আমি আছি এইখানে প্রতিবাদ করে আমি টিকতে পারবো না, আমিও টিকতে পারবো না, আমার মেয়েও টিকতে পারবো না, সুতরাং স্রোতে গা ভাসিয়ে দাও। এমন ভাবে হচ্ছে তো, শক্তপোক্ত ভাবে যে সবাই মিলে আমরা প্রতিবাদ করব। আর একটা জিনিস কি জানেন তো, আমরা এত বেশি এখন ব্যক্তি স্বার্থে ডুবে যাচ্ছি। আমরা আগে কেউ রাস্তাতে একটা অন্যায় করলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম যে ওর বিরুদ্ধে, ওকে কেন ওর নির্যাতিত হচ্ছে। এখন দেখবেন কেউ ফুরসত নাই দেখার, কেউ হয়তো ভিডিও করে একটু মানে ভিডিও করে নিল নিজের রিল টিল বানানোর জন্য, ব্যাস কেটে পড়লো, ওর উপরে অত্যাচার হচ্ছে, কি ওকে কি করছে না করছে কেউ কর্ণপাত করে না। এত স্বার্থপর সমাজে আমরা বসবাস করছি, শুধু নিজের কথা ভাবি, নিজেরটুকু হলেই শেষ, নিজেদেরটা ভাবি। হ্যাঁ একদম নিজেরটা ভাবছি, শুধু নিজেরটা ভাবছি।
আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি কলেজে পাঠিয়ে বলছি, শোনো কোনো ঝুটঝামেলায় যেও না, শুধু নিজের কথাটা ভাবো। আমি মা হয়েই বলছি যে সমাজ এখন এমন ব্যবস্থা হয়েছে যে তুমি যদি কারো হয়ে কথা বলতে যাও তুমি আবার ভেজালে পড়ে যাবে, আটকে যাবে। আমরা তো সেই যে আপনাকে প্রথমেই বললাম যে ভ্যালু এডুকেশন, মোরাল এডুকেশন যেগুলো আমরা শেখাচ্ছিলাম বা আমরা ছোটবেলায় শিখে বড় হয়েছি বা আমি এখনো শেখাই আমার ছাত্রছাত্রীদেরকে, আমার বাড়িতে আসে বা বিভিন্ন সময় দেখা হয়, আমি কিন্তু শেখাতে থাকি। কিন্তু আবার ওই কথাটাই মনে মনে ভাবি যে আমি তো শেখাচ্ছি, কিন্তু শেখাতে গেলে যদি সে বিপদে পড়ে তাহলে তোকে রক্ষা করারও আবার কেউ নেই, ঠিক না? আমাদের সমাজটা এত কলুষিত হয়েছে। আর একটা জিনিস কি জানেন তো, এই যে সমাজটা কলুষিত হয়েছে এটার মূল কারণই হচ্ছে রাজনৈতিক অধঃপতন। আমি পরিষ্কার মনে করি রাজনৈতিক দল যারা প্রশাসনে থাকেন, যারা প্রশাসন চালান, উনারা যদি শক্ত হাতে এটার হাল ধরেন এবং উনারা যদি সত্যি, ওই কিছুক্ষণ আগে বিতিন বলছিলেন যে রাজনৈতিক দলেরাও তো প্রতিবাদ করে শুধু টিভির সামনে বা নিউজের সামনে, কিন্তু পরবর্তী সময় তাদেরকে সমর্থন করে। এইরকম 2 নম্বরই লোক না, যে একদম বামপন্থী, দেখবেন বামপন্থী রাজনৈতিক যে দলগুলি আছে এদের যদি কোনো নেতা নেত্রী বা কোনো রকম কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে ওরা কিন্তু বহিষ্কার করে দেয়, সে যত বড় নেতাই হবে হোক, একদম আউট, তুমি যাও, তোমার এখানে স্থান নেই, জায়গা নেই। বামপন্থী রাজনীতিতে আমরা করে এসেছি বা এখনো করি, এই জন্য বুক ফুলিয়ে মান সম্মানে এখনো রাস্তায় হেঁটে চলতে পারি, ঠিক না? কিন্তু এই জিনিসগুলো তো এখন অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে নাই। বামপন্থীরা বের করে দিচ্ছে যাকে, তাকেই আবার ওরা মানে বড় পোস্টে দিয়ে দিচ্ছে। তো তার মানে কি হলো, ও তো ভাবলো তোরা বামপন্থী আমাকে বার করলি ছাতা হলো, তোদের থেকে আমি আরো বড় পোস্টে চলে গেলাম। তো সমাজ তো এগুলো শিখছে না, সমাজে তো এই জিনিসগুলো, এই পলিউশন গুলো হচ্ছে। এই জন্যই আমি বলেছি যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ভাবতে হবে যে ভারতবর্ষটাকে আমরা কোনখানে নিয়ে যাচ্ছি, কোন ডাস্টবিনে ফেলে দিচ্ছি আমাদের এই মানব সম্পদকে। আর বিশেষ করে শিক্ষাক্ষেত্রগুলোকে আমরা কি করছি, শিক্ষাক্ষেত্রগুলো মানুষ আসে কত স্বপ্ন নিয়ে, ওরা মানব সম্পদ তৈরি হয়, আর এই মানব সম্পদগুলোকে আমরা ডাস্টবিনের ওয়েস্ট মেটেরিয়ালস করে দিচ্ছি, ঠিক না? তো এই জিনিসটা তো হতে পারে না, হওয়া উচিত না। এই জন্যই আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোকে ঐকান্তিকভাবে সচেষ্ট হতে হবে যে না, আমরা মুখে সচেতন হতে হবে, হ্যাঁ সচেতন এবং সচেষ্ট হতে হবে, যে শুধু মুখে বললে হবে না, এটা আমাদেরকে করতে হবে। ধন্যবাদ দিদি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। মায়া, বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রতিবাদী কণ্ঠ কিন্তু মায়া মুখোপাধ্যায় আমার সঙ্গে এতক্ষণ ছিলেন। তিনি কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বললেন, এই ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো ঘটনা যে ঘটছে, আজকে বাংলা হয়তো একটা উদাহরণ হিসাবে আমরা বলছি, বাংলার ঘটনা, আরজি করের ঘটনা, কসবার ঘটনা, আজকে চোপার ঘটনা, কিন্তু এটা শুধু বাংলার ব্যাধি নয়, এই ব্যাধিটা কিন্তু সারা দেশ বা সারা বিশ্বের মধ্যেই ছড়িয়ে আছে, কোথাও কম কোথায় বেশি। সারা বিশ্বের কথা ছেড়ে দিলাম, আমাদের দেশে এই ব্যাধির থেকে বেরোতে গেলে সবচেয়ে প্রথমে দরকার সচেতনতা, এবং যারা দোষী তাদের মাথার উপর থেকে অন্ততপক্ষে রাজনৈতিক হাতগুলো সরে যাওয়া। রাজনীতি কিন্তু মানুষকে পারে সঠিক পথে পরিচালনা করতে। ভালো লাগলো দিদির সঙ্গে গল্প করে, আমরা অনেক চেষ্টা করলাম, অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আমি জানি না আগামীকাল কোন খবর, আবার কোন রাজ্য থেকে কোন খবর, কোন ধর্ষণের খবর সামনে আসে, কিন্তু প্রত্যেকটা দিন আমরা যেন চাই আমাদের যিনি বছরে একদিন মোমবাতি হাতে জেলে না বেরোতে হয়। আমরা চাই কোনো ধর্ষণের খবর যদি কোনোদিন আর আমাদের না করতে হয়। আপনারা দেখছিলেন আমাদের বিশেষ অনুষ্ঠান, সঙ্গে থাকুন।